এগ্রিকালচার হলো আর্ট, সায়েন্স আবার কমার্স। স্যার আপনি এটা বললেন বটে, কিন্তু আমি এটা দেখতে পাচ্ছি। যখন মানুষ গুহাবাসী ছিল, শিকার করে খেত, তারপরে কোনো একজন বুদ্ধিমান মানুষ বীজের মতো দেখতে কিছু একটা মাটির মধ্যে চাপা দিয়েছে, দেখছে এখান থেকে গাছও হয়। আমরা কিন্তু এখন সব থেকে জনবহুল, চীনকে কিন্তু পেছনে ফেলে দিয়েছে। একদম India has surpassed China to become the most populous country in the world. আমি একদম খুব সিম্পল বলছি, মানুষের হয় না একটা বেসিক জিনিস, Basic। একটু চাটনিটা হলে ভালো হতো, কিন্তু ভাতটা তো লাগে। সচেতনতা বৃদ্ধি করছেন, পৌঁছচ্ছেন, কিন্তু কতটা সফল হচ্ছে? দেখুন, এখানে আমি একটা কথা বলবো যে একদিনে হবে না, একদিন সব হবে। নমস্কার, স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির পডকাস্ট সেশনে আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই। বিগত সময়ে কৃষি বিষয়ক যে পডকাস্টটা আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম, তার মধ্যে অনেক কিছু আপনারা জানতে চেয়েছেন, যে প্রশ্নগুলো এখনো অধরা থেকে গেছে। আমাদের মনের মধ্যে একটা আকুলি বিকুলি খেলছে, আমরা জানতে চাইছি, কিন্তু আর জানার সেই সুযোগটা হয়ে উঠছে না। একদমই নয়, সেটা কখনোই হতে পারে না। কারণ আমরা জানার জন্য, আপনাদেরকে জানানোর জন্য আরও একবার কৃষি বিষয়ক পডকাস্ট আরও একবার আপনাদের সামনে তুলে চলেছি। আজ আমরা যার মুখোমুখি হতে চলেছি, যে পডকাস্টে আমার অতিথি হিসেবে যিনি উপস্থিত রয়েছেন, তিনি হচ্ছেন স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর পারিজাত ভট্টাচার্য। আর তাকে আমরা পেয়ে আমাদের যে প্রশ্নগুলো রয়েছে, এগ্রিকালচার বা কৃষিবিদ্যা নিয়ে যেই বিষয়ে প্রশ্নগুলো এখনো পর্যন্ত অধরা হয়ে রয়েছে, সেগুলো সম্পর্কে জানতে চাই। অনেক অনেক স্বাগত আপনাকে। নমস্কার। নমস্কার। কেমন আছেন প্রথমত? ভালো আছি। আচ্ছা, ভালো যখন আছেন, তখন একটা বিষয় আপনার কাছ থেকে জানতেই হবে। সেটা হলো যে এই যে কৃষি, এই এর আগে আমরা আগের পডকাস্ট সেশনে কৃষি বিষয়ক অনেকটা তথ্যের আমরা আভাস পেয়েছি, এবং আরো একদম যেই প্রশ্নগুলোতে আমরা অন্তর্নিহিত তথ্য এখনো পর্যন্ত বাকি রয়েছে, সেই অন্তর্নিহিত সন্ধানে জন্য আমরা আরেকটা দ্বিতীয় পডকাস্ট আপনাদের মুখোমুখি হতে চলেছি, বা আপনার মুখোমুখি আমরা এসে বসেছি। তো প্রথম কথা হচ্ছে যে এই যে কৃষিবিদ্যা বা কৃষি শিক্ষা, এই কৃষি শিক্ষা বিশ্বে বিশ্বে এর ব্যাপ্তিটা কোথায় দাঁড়িয়ে আছে? প্রথমে আপনাকে একটা গল্প বলি। হুম। ধরুন, আমি বিএসসি, এমএসসি, পিএইচডি ৩ টে ডিগ্রি করেছি এগ্রিকালচারে। তো আমরা যখন বিএসসি করতে গেলাম, একজন স্যার এসছিলেন। সে বললেন, প্রথম দিন ওরিয়েন্টেশন হয় না স্টুডেন্টদের? হ্যাঁ। তো আমার বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন হচ্ছে। একজন স্যার এসে বললেন, জানবে এগ্রিকালচার ইজ এভরি কালচার। আমরা একটু চমকে গেলাম সব ছেলেমেয়েরা। বলে, জানবে এগ্রিকালচার হলো আর্ট, সায়েন্স আবার কমার্স। আমি বললাম, স্যার কি বলছেন? সবাই হৈ হৈ করে উঠল। সায়েন্স নিয়ে পড়লাম 11-12-এ, আবার আর্টস কেন? বলছে, ওই যে যেভাবে ধানটা রোয়া করা হয়, ওটা একটা কলা, আর্টস। বেশ। ধানটাকে কখন লাগানো হবে, কখন তোলা হবে, ওই যে জ্ঞান, ওটা একটা বিজ্ঞান। আবার ধানটা বিক্রি করে যে টাকাটা পাবে, সেটা কমার্স, বাণিজ্য। তো এত সুন্দর ব্যাখ্যা বোধহয় খুব কম শিক্ষকই দিতে পেরেছে। যেখানে কলা, বিজ্ঞান এবং বাণিজ্য তিনটেই তিনটেই একদম একসঙ্গে রয়েছে। একসাথে রয়েছে। কোনো মন খারাপ হবে না যে আমি কমার্স নিয়ে কেন পড়লাম না, আর্টস নিয়ে কেন পড়লাম না, সবটাই নিয়ে পড়ছি। এমন একটা বিষয় যার মধ্যে কলা, বিজ্ঞান, বাণিজ্য তিনটেই একদম সংযোজিত, একদম যুক্ত রয়েছে। একদম। আর এই তিনটেকে নিয়ে এই যে আপনার পড়াশোনাটা শুরু, এবং সেই সময়ের পড়াশোনাটা আর এই সময়ের যে স্টুডেন্টরা, যে নবপ্রজন্ম, ইয়াং জেনারেশন, তাদের মধ্যে যারা আগ্রহী রয়েছে এই সাবজেক্টটা পড়তে, তাদের মধ্যে কোন পার্থক্যটা দেখতে পান? ব্যাপক পার্থক্য রয়েছে। কিরকম পার্থক্য? খুব সহজে বললে, ধরুন স্যার ক্লাসে ডিকটেশন দিতেন আমাদের। কিছু মিস করলে একটা জেরক্সের দোকানে হয়তো কারোর নোট জেরক্স করতাম, বা পরের দিন গিয়ে, ভাই একটু দেখা না, এই লাইনটা একটু লিখে নি। এখন ওরা, আজকের ক্লাসে স্যার কি বলেছেন, স্যার এটা বলেছেন, আচ্ছা গুগলে সার্চ করি। তবু গুগল বললে আপনি ভাববেন আমি তো পুরনো কথা বলছি। এখন তো আর কৃত্রিম বুদ্ধিমত্তার জমানা, এআই। এআই। হুম। স্যার আপনি এটা বললেন বটে, কিন্তু আমি এটা দেখতে পাচ্ছি।
মানে ধরুন কখনো অনলাইনে ক্লাস নিতে হবে, হুম। তখন আমরা একটু বেশি ভয় থাকি, কারণ ধরুন মানুষ তো হুম। জেনেও ভুল করতে পারি, সঙ্গে সঙ্গে প্রশ্নটা আসবে ঘুরে, সাথে একটা যান্ত্রিক জিনিস নিয়ে যান্ত্রিক বসে রয়েছে। জিনিস নিয়ে রয়েছে। তো পার্থক্য আছে, কিন্তু ধরুন তখনও কিছু ছাত্রছাত্রী পড়াশোনা করতে আগ্রহী ছিল, আজও আছে। এই যে সবাই বলে না প্রজন্ম যাচ্ছে, সবাই গোল্লায় যাচ্ছে, আমি বিশ্বাস করি না। ভালো খারাপ চিরদিনই ছিল। একদম। ভালো খারাপ নিয়েই আমাদের জীবনযাত্রাটাকে এগোনো। আর এই ভালো খারাপের মধ্যে থেকে আমাদের বেছে নিতে হবে কোনটা সেরা, কোনটা সেরার জায়গায়। কোন- যতই এআই চলুক এবং তার ভালো দিকটাকেই আমাদের নিতে হবে। আমার এই জায়গা থেকেই প্রশ্নটা, সেটা হচ্ছে যে এই যে এআই বা প্রযুক্তির যে এগিয়ে আসা, সেই প্রযুক্তির এগিয়ে আসার জায়গা থেকে আমাদের কৃষি শিক্ষা বা কৃষিবিদ্যা তার মধ্যে কতটা প্রভাব ফেলেছে গোটা বিশ্ব জুড়ে? একদমই তাই। ধরুন এগ্রিকালচার হচ্ছে একদম প্রিমিটিভ আর্ট। কেন বলুন? যখন মানুষ গুহাবাসী ছিল, শিকার করে খেত। তারপরে কোনো একজন বুদ্ধিমান মানুষ বীজের মতো দেখতে কিছু একটা মাটির মধ্যে চাপা দিয়েছে, দেখছে এখান থেকে গাছও হয়। অর্থাৎ আমরা যদি একটু পরিশ্রম করি, তাহলে আমরা আমাদের পরিশ্রমের ফসলটা তুলতে পারি। ঠিক। এটা ছিল একদম আদিম কৃষি শিক্ষা। সেটা কেউ বলছে এশিয়া মহাদেশে, কোনো জায়গায় প্রমাণ পাওয়া গেছে আফ্রিকায়, বিভিন্ন জায়গায়। কিন্তু আজকের কৃষি শিক্ষা অনেকটা আলাদা। আজকের কৃষি শিক্ষা অনেকটা, যদি আমি বলি, ইংরেজিতে বললে বলব সায়েন্স ব্যাকড, টেকনোলজি ব্যাকড। আপনি যান, দেখবেন কিছু না হলেও একটা শ্যালো পাম্প চলছে। হুম। অর্থাৎ নদী, খাল খুঁজতে যায়নি। যেখানে দরকার পড়েছে, কৃষক সেখানে একটা শ্যালো পাম্প বসিয়েছেন। সেখান থেকে জল দিচ্ছেন, সেচ দিচ্ছেন। আমরা যদি চারদিকে দেখি, আমরা যদি দেখি আগে কি দিতাম? আগে হয়তো গোবর সার দেওয়া হতো, শুধু গোবর সার। এখন তার সঙ্গে মিশেছে রাসায়নিক সার। আপনি একটা জিনিস মাথায় রাখতে হবে, তখন পৃথিবীর জনসংখ্যা কত ছিল? আজকে পৃথিবীর জনসংখ্যা, এই পডকাস্টে আসবো বলে তো একটু পড়াশোনা করতে হয়। এক তো দেখলাম পড়াশোনা করে যে মোটামুটি ৮২০ কোটি। আর ভারতের অবস্থা তো, আমরা কিন্তু এখন সবথেকে জনবহুল। সবথেকে চীনকে কিন্তু পেছনে ফেলে দিয়েছি একদম। আমরা। ১৪৬ কোটি। তো এই বিপুল পরিমাণ মানুষের মুখে তো খাবারটা তুলে দিতে হবে। ঠিক। তো হয় তারা ভাত খায়, নাহলে তারা রুটি খায়, ধান বা গম। আমি আমি একদম খুব সিম্পল বলছি, ধান বা গম। বাকি খাবার তো হবে, আস্তে, আস্তে আসবে। মানুষের হয় না একটা বেসিক জিনিস, বেশি। একটু চাটনিটা হলে ভালো হতো, কিন্তু ভাতটা তো লাগে। আমি তো ভেতো বাঙালি, আমার ভাতটা লাগে। তো পৃথিবীর মানুষ হয় ভাত খান, না হলে রুটি খান। সেই ভাতটা তো তুলে দিতে হবে। জনসংখ্যা তো বাড়ছে। জমি কি বাড়ছে বলুন? বাড়ছে না তো। জমি এক জায়গায় দাঁড়িয়ে এক নয়, আরো কমে যাচ্ছে বলুন। মনে করুন আগে যে জায়গাগুলো কৃষি জমি ছিল, হুম। সেখানে হয়তো এখন শিল্পায়ন হয়েছে, তারও প্রয়োজনীয়তা রয়েছে। কর্মসংস্থানের ব্যাপার রয়েছে, রাস্তা হয়েছে। ধরুন বিভিন্ন ইনস্টিটিউশন হয়েছে। হুম। তাহলে জমি তো কমেছে। একদম। কিন্তু আমাদের খাদ্যশস্য বাড়াতে হবে। এইভাবে আস্তে, আস্তে পৃথিবীতে এসছে গ্রিন রিভলিউশন। সেই গ্রিন রিভলিউশন নরম্যান বোরলগ এনেছেন। সত্যি আমাদের পৃথিবীবাসী যারা আমরা খাবার খাচ্ছি, ওনার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। ঠিক। কিন্তু এই যে আ কৃষি মানে সংক্রান্ত যে সচেতনতার ব্যাপারটা না, এটা আমাদের মধ্যে খুব কম। আমরা হয়তো ২ টো প্রেশারের ওষুধের নাম জানি, কিন্তু উনার নাম হয়তো সবাই জানি না। উনার এই যে ঢেউটা, এই যে গ্রিন রিভলিউশন এর ঢেউ, কোভিড এর ঢেউয়ের মতো খারাপ নয়, ভালো ঢেউ। সেটা তো ভারতে নিয়ে এসছেন স্বামীনাথন, হুম। এম.এস. স্বামীনাথন। একজন, মানে কৃষি বিজ্ঞানী বললে হয়তো ছোট করা হবে ওনাকে। তো উনার পরিচয় অবশ্যই। দেওয়ার কোনো যোগ্যতা নেই আমার। না। তো কি হলো না, কৃষকরা বুঝতে শুরু করলেন যে আমরা যদি একটু ইনপুট বলি, মানে সার, ওষুধ এগুলো দিই, তাহলে আমার এই একই জমি থেকে, একই বীজ থেকে হয়তো আমরা ভালো ফসল পাবো। একটা সময় ছিল, ধরুন ভারত স্বাধীনতা লাভ করেছে ৪৭ সালে। ভারত পাকিস্তান ভাগ হয়ে গেল। এবার একটা দেশকে ভাগ করা কিন্তু সহজ নয়। না। শুধু একটা লাইন টেনে দিলে ভাগ হয় না। হয়তো কোনো জায়গায়, যেরকম ধরুন আ পাট হয় বাংলাদেশে, কিন্তু শিল্পাঞ্চল হুগলিতে। হুগলিতে। একটা সহজ উদাহরণ দিলাম। তেমনি ধরুন আমাদের আ
সেচের অনেক বড় বড় জিনিস রয়েছে, যেরকম ধরুন আমাদের সিন্ধু নদ, তার যে উপনদী, তার উপর অনেকগুলো বাঁধ রয়েছে, কিছু বাঁধ পড়েছে ভারতে, কিছু বাঁধ পাকিস্তানে। তো একদম খুব বাজে অবস্থা, কিন্তু দেশের মানুষ তাকে খেতে দিতে হবে। তাহলে আমরা নির্ভর হয়ে পড়লাম পশ্চিমী দেশগুলোর ওপর। তো এবার ধরুন আপনার কাছে দুটো রুটি আছে, একটা রুটি আজ সকালে তৈরি আর একটা কালকের বাসি। তো ধরুন অন্য একজন গেলেন আপনার কাছে ভিক্ষা চাইতে, ভিক্ষাই বলবো, একসময় ভারত কৃষি নিয়ে বেগার ছিল। হুম। তো আপনি তো আমাকে বাসি রুটিটাই খাওয়াবেন আমার দেশের মানুষকে, নিজের দেশের মানুষকে তো আপনি টাটকা রুটি খাওয়াবেন, আমিও হলেও তাই খাওয়াতাম। তো তার মানে এবার আমাকে ঘরে রুটি বানাতে হবে। গমটা আসবে কোথা থেকে? এই যে গ্রিন রিভলিউশন, সেখান থেকে ছড়িয়ে পড়লো সারা পৃথিবীতে। এটা যেমন একটা দিক, তেমন সবুজ বিপ্লবের আরো একটা প্রতিফলন যদি দেখি, তাহলে একটা বিষয় উঠে আসে, সেটা হচ্ছে রসায়নগত দিক, যেটা একদম রাসায়নিক সারের প্রক্রিয়াকরণ। এই জায়গাটায় যদি একটু বলেন। দেখুন, আমার নিজের কাজ এগ্রিকালচারাল কেমিস্ট্রি অ্যান্ড সয়েল সায়েন্সে, অর্থাৎ ফার্টিলাইজার বা বিভিন্ন যে আমরা বলি না পুষ্টি উপাদান, একদম। অর্থাৎ নিউট্রিয়েন্ট, সেগুলো নিয়ে আমি কাজ করেছি কিছু। এখানে আমরা দেখতে পেয়েছি এই যে গ্রিন রিভলিউশন হলো, তখন রাসায়নিক সারের ব্যবহারটা বাড়লো। এবার রাসায়নিক সারের ব্যবহারটা বাড়লো যখন, তখন ফলন বাড়লো। কৃষক দেখছেন আরেক বস্তা ইউরিয়া দিয়ে দিই, ফলনটা একটু বাড়বে। কিন্তু তখন যখন দেখা যাচ্ছে যে পোকার আক্রমণটা বাড়ছে, পোকা ফসলটা খেয়ে নিচ্ছে হঠাৎ করে, এতটা সার দিয়েও ফলনটা পাচ্ছি না, তখন তো চিন্তার ভাঁজ আসবে। তখন তাহলে উপায় কি? পোকা মারার ওষুধ দিয়ে দাও। কৃষকদেরকে জিজ্ঞেস করবেন, বলবে ওষুধ দিয়েছি, পোকার ওষুধ, ইনসেকটিসাইড। সেগুলো তো কেমিক্যাল, আল্টিমেটলি তো কেমিক্যাল। ধরুন আপনাকে বিজ্ঞানী বলেছেন, আপনাকে নয়, কোনো ইনস্টিটিউশনকে বিজ্ঞানী বলেছেন যে আমাকে এটা 2 ml পার লিটার, 1 লিটার জলে 2 ml এর বেশি দেবেন না। কিন্তু আপনি দেখছেন 2 ml এ পোকা মারা যাচ্ছে না, তা আপনি দিয়ে দিলেন 5 ml, 10 ml, ছিপি করে ঢেলে দিলেন। আপনার সেই সচেতনতাটা নেই। এটা আপনার দোষ নয়, এটা হয়তো আমাদের দোষ যে আমরা আপনার কাছে পৌঁছাতে পারলাম না। সবার কাছে তো আমরা পৌঁছাতে পারি, সমানভাবে সচেতন করা যাচ্ছে না। যায়নি। তো তখন কি হলো? তখন হলো সেই বিষটা, প্রথমত কি হলো? প্রথমত গাছ সাকুলেন্ট হয়ে গেল। কারণ আমরা প্রচুর নাইট্রোজেন দিচ্ছি। নাইট্রোজেন দিলে গাছ সাকুলেন্ট হয়ে গেল, মানে জল ধরে রাখছে বেশি। এবার শুকনো রুটি আর চায়ে ডোবানো রুটির মধ্যে আপনি কোনটা খাবেন? অবশ্যই চায়ে ডোবানো রুটি। আপনি খেলে তাহলে দোষ নেই, পোকা খেলে দোষ। তাতে তো স্বাদটা বেশি পাওয়া যাচ্ছে। একদম, একদম। তাহলে পোকারও বেশি তারপর স্বাদ। পোকার ক্ষেত্রেও বেশি আনন্দ। একদম বেশি আনন্দ। একদম। কিন্তু আমাদের তো ভাবতে হবে যে মানুষের জনসংখ্যার কথাটা ভাবতে হবে। পোকার জনসংখ্যার কথাটা ভাবলে তো হবে না। মেরে ফেলতে বলছি না সবাইকে, কিন্তু ওদের জনসংখ্যার কথা ভাবলে আমরাই না খেয়ে মরে যাবো। হুম। তো একটু স্বার্থপর হওয়া যাক। কিন্তু মানুষ তো আর একটু স্বার্থপর হয় না, মানুষ খুব স্বার্থপর হয়েছে। তো এর ফলে কি হলো? অনেক সময় দেখা গেল পোকা, তাদের যে পপুলেশনটা বেড়ে যাচ্ছে। হুম। আবার দেখবেন সব পোকা কি খারাপ পোকা? তা তো নয়, কিছু বন্ধু পোকা আছে যারা হচ্ছে ওই খারাপ পোকার পপুলেশনটা কমায়। ইস! কিন্তু আমি যে ওষুধটা দিলাম সেটা সবার জন্য ক্ষতিকারক। আমি মারতে চাইছি ফসল কাটার পোকা, কিন্তু কাকে মেরে ফেলছে? মৌমাছিকে। আর মৌমাছি থেকে কিন্তু শুধু মধু পাওয়া যায় না। আপনি হয়তো বলবেন মৌমাছি থেকে মধু পাওয়া যায়, একদম ঠিক। শুধু মধু নয়, আরো অনেক প্রোডাক্ট আছে। কিন্তু প্রোডাক্টের কথা বলছি না। এই যে ফুলের পরাগ সংযোগ, ধান, গম, এই যে এত বড়, বড় কথাগুলো বলছি, এই পরাগ সংযোগ কে করে? মৌমাছি। তো মৌমাছি যদি পৃথিবী থেকে চলে যায়, তাহলে হয়তো আমাদের কাছে টাকা থাকবে। টাকা চিবিয়ে খেয়ে কিন্তু আমরা বাঁচবো না। পতঙ্গবিদেরা এই বিষয়টা নিয়ে কোনো আ এগিয়ে যাওয়া বা হ্যাঁ, ওনারা যথেষ্ট কাজ করছেন। গ্লোবালি করছেন এবং ইন্ডিয়াতেও করছেন। কিছু নতুন জেনারেশনের ইনসেকটিসাইড আসছে, যেগুলো হয়তো আমাদের টার্গেট যে পোকা তাদেরকেই মারবে, অন্যদের ক্ষতি করবে না। এবং ওনারা সবসময় বলছেন শুধুমাত্র এই কেমিক্যাল কন্ট্রোল, মানে এই রাসায়নিকভাবে পোকাগুলোকে কন্ট্রোল করার জিনিসে যেন আমরা সীমাবদ্ধ না থাকি। তাহলে আমাদের কি করতে হবে? ধরুন আমরা বলি, আ কৃষকরা করেন যে
দেখা যাচ্ছে যে আচ্ছা আমি বারবার এই ফসলটা চাষ করছি, বাইরে থেকে পোকা আসছে। তাহলে আমি একটা কাজ করি না, পরের সিজনে অন্য একটা ফসল লাগাই। তাহলে পোকা আর এখানে এসে খাবারটা পেল না, হয়তো উড়ে অন্য কোথাও চলে গেল। তাহলে তারপরে আবার যখন লাগাবো আগের ফসলটা, তখন আমার পোকার আক্রমণটা কিছুটা কম হবে। একদমই তাই। মানে আমি চোখে ধুলো দিচ্ছি পোকার অ্যাকচুয়ালি। কিন্তু একটা বিষয় আপনি যেরকম বললেন যে আপনার পড়াশোনার দিক থেকে একটা আ বিষয় উঠে এসছে সেটা হচ্ছে মাটি। মাটি এবং এই আ একের পর এক যখন আপনার সবজি বা ফসল আ উৎপাদন করার জন্য সিদ্ধান্ত নিচ্ছে কৃষক, তখন কোথাও গিয়ে এটা মনে হচ্ছে না যে মাটির উর্বরতা কোথাও হারিয়ে যেতে পারে? মাটির উর্বরতা একদমই হারিয়ে যাচ্ছে। কিভাবে হারিয়ে যাচ্ছে শুনুন। খুব অদ্ভুত। আমি যদি খুব সহজে বলি, বেশ একটা জটিল কনসেপ্ট কিন্তু আমি খুব সহজে বলছি। ধরুন আমার অনেকগুলো পুষ্টি উপাদান আছে। নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, বিভিন্ন অনুখাদ্য আছে। হুম। জিঙ্ক, কপার। ধরুন আগে আমাদের ভাত খেতে বসলে কিন্তু একটু নুন লাগে, অল্প একটু কাঁচা তেল লাগে। বেশ গুছিয়ে বসতে। গুছিয়ে বসতে হয়। হ্যাঁ। গাছেরও কিন্তু তাই লাগে। শুধু নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম দিয়ে যাচ্ছি আর অনুখাদ্যগুলো দিচ্ছি না, তাহলে গাছ খাবে কোথা থেকে? বেশ। ১ম এ গাছ কোথা থেকে খেত? মাটি থেকে খেত। কিন্তু গাছ বড় হচ্ছে, হুম। আপনি শুধু নাইট্রোজেন দিয়ে যাচ্ছেন। ফসফরাস অল্প দিচ্ছেন, পটাশিয়াম অল্প হয়তো দিচ্ছেন। কিন্তু আগে কি দিতেন? গোবর সার দিতেন, কেঁচো সার দিতেন। হুম। কিন্তু এখন তো আর আমরা গোবর সার, কেঁচো সার কম দিচ্ছি। তাহলে কি হবে? ওই অনুখাদ্যগুলো আর নেই। নেই। তাহলে এবার মাটি থেকে অনুখাদ্য আস্তে, আস্তে পুরোটাই নষ্ট হয়ে যাচ্ছে অনেক জায়গায়। জিঙ্কের অনেক জায়গায় ডেফিসিয়েন্সি। আমি জিঙ্ক নিয়ে যেটুকু কাজ করেছি আমার স্বল্প জ্ঞানে আমি বলতে পারি, অনেক জায়গায় জিঙ্কের ডেফিসিয়েন্সি হয়েছে। সচেতনতা বৃদ্ধি করছেন, পৌঁছচ্ছেন, কিন্তু কতটা সফল হচ্ছে? আ দেখুন এখানে আমি একটা কথা বলব যে একদিনে হবে না। হুম। একদিন সব হবে। তো কৃষিতে একটা বিভাগ আছে কৃষি সম্প্রসারণ বিভাগ, এগ্রিকালচারাল এক্সটেনশন। তাদের কাজই হচ্ছে আমাদের যে রিকমেন্ডেশন, আমাদের যে সাজেশন সেটা সরকারিভাবে হোক, হুম। সেটা বিশ্ববিদ্যালয়গতভাবে হোক, কৃষকদের কাছে নিয়ে যাওয়া। কিন্তু কৃষকরা কি সবসময় অ্যাডপ্ট করবেন? আপনি বলবেন যে কৃষকরা কি সবসময় অ্যাডপ্ট করে? করেন না। কারণ উনারা প্রজন্মগতভাবে এটা করে এসছেন। দেখেছেন মোটামুটি তো খারাপ ফসল পাচ্ছি না। আপনি আপনার অভ্যাস থেকে কি বেরোবেন? সহজে বেরোবেন না। আসলে ফলনটা বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, তো তাদেরকে করে দেখাতে হবে যে আমার এই বিকল্পটা নিন না একবার। দেখুন, দেখা গেল আপনার থেকেও বেশি ফলন পেলাম। উনারা কিন্তু বিজ্ঞান বুঝবেন না। আমি আমি হয়তো বিজ্ঞান নিয়ে কাজ করেছি। উনারা কিন্তু বিজ্ঞান বুঝবেন না। উনারা বুঝবেন ফলনটা কত হলো। শুধু তাই নয়, সেই ফলনটা বেচার বাজারটা আছে তো। উনার কিন্তু পেশা এটা। আমার পেশা হয়তো পড়ানো। উনার পেশা কিন্তু কৃষিকাজ। মানে তার জায়গাটায় বাণিজ্যিক বিষয়টা অবশ্যই বাণিজ্যিক চলে বিষয়টা আসছে। একটা অনেক বড় ফ্যাক্টর। না হলে কোনোদিনই তিনি মন থেকে এটা অ্যাডপ্ট করবেন না। ঠিক। এরপর যদি ধরুন এই যে সমস্যাগুলোর কথা বললাম আমি, আপনার প্রশ্নটা আমার খুব ভাল লাগলো। আপনি একদম গ্লোবাল লেভেল থেকে একদম নিচের লেভেলে আসছেন। ধরুন আমি বিশ্বের কথা আলোচনা করলাম, দেশের কথা আলোচনা করলাম। আমাদের রাজ্য, রাজ্য। আমাদের পশ্চিমবাংলা কিন্তু চিরকালই একটা কৃষি প্রধান রাজ্য। তো এখানে উর্বর জমি রয়েছে এবং বলে না মাছে ভাতে বাঙালি। একদম। তো ওই আমরা একটু শৌখিন খানি অথবা বলার সঙ্গে, সঙ্গে একটা গর্ববোধ। একটা গর্ব আছে। একদম, একদম, একদম। এটা নিয়ে কোনো মানে এটা মাছে ভাতে বাঙালি এটা একটা আবেগ। একটা আবেগ। একদমই। তো আমরা সবসময় ওই একটু সত্যি কথা বলতে একটু শৌখিন। ঠিক। এইটুকু অস্মিতা আছে হুম। যে শৌখিন। সমস্ত জাতি যারা এখানে বসবাস করেন সারা দেশে বা বিশ্বে প্রত্যেকের প্রতি আমি সম্মান জানাই। কিন্তু তবুও একটু নিজের মধ্যে একটা জাত্যাভিমান থাকা উচিত ঠিক। আমার মনে হয়। তো আমাদের ক্ষেত্রেও কিন্তু এই চ্যালেঞ্জগুলো আসছে। কারণ দেখুন গ্রিন রিভলিউশন এর যে ইফেক্টটা আমাদের পূর্ব ভারতে এসছে, হুম। সেই ঢেউটা তো আমাদের পশ্চিম বাংলাতেও এসছে এটা তো স্বাভাবিক আসাটা। এবং আমরা ফলন বাড়িয়েছি। পশ্চিমবঙ্গ কিন্তু অনেকগুলো ফসলে একদম অগ্রণী ভূমিকা পালন করছে। আপনি ধান বলুন, আপনি আলু বলুন,
এগুলো কিন্তু আপনি শুনে থাকবেন যে আমরা বাইরের রাজ্যগুলোতেও রপ্তানি করি। হুম। তো এই যে সার সংক্রান্ত অসুবিধা বা ওষুধ সংক্রান্ত অসুবিধা, এগুলো যেরকম আমাদের ভারত সরকার কাজ করছেন এগুলো নিয়ে, পশ্চিমবঙ্গ সরকারও কাজ করছেন। তো তারপরেও হয়তো একটা গ্যাপ থেকে যাচ্ছে। একদম প্রান্তিক কৃষক অবধি পৌঁছাতে কিছু না কিছু গ্যাপ তো থেকেই যাচ্ছে। আর তাদেরকে এইটাই বোধহয় বোঝানোটা খুব অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে যে জৈবিক প্রক্রিয়াকরণটাকে আবার বেছে নেওয়া। একদম। এতে বোধহয় সাধারণ মানুষের পক্ষেও ভালো অ ফল হয় বা যারা রয়েছেন সাধারণ মানুষ বা আমাদের আপামর জনসাধারণ যাদের কথা বলছি, তাদের ক্ষেত্রে আরো সুবিধে হয় বিষয়টা। একদম। আ মানে আপনি আপনার প্রশ্নের মধ্যে দিয়ে কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করলেন। আমি কেন বলছি কথাটা? ধরুন আ আমাদের ভারত সরকারের একটা প্রকল্প আছে যে পরম্পরাগত কৃষি বিকাশ যোজনা। কারণ আমি বললাম না কৃষি হচ্ছে আদিম একটা প্রবৃত্তি। তো সেখান থেকে আমরা তখন হয়তো রাসায়নিক সার জানতাম না। কিন্তু ফলন তো হতো। বিভিন্ন রকমের যেরকম গোবর সার, কেঁচো সার, বিভিন্ন যে জৈব সারগুলো, হুম। সেগুলোকে আবার বাজারে নিয়ে আসা। অনেক ভেজাল হয়, অনেক অসাধু ব্যবসায়ী রয়েছেন। তাদের কাছ থেকে কৃষকদেরকে প্রোটেক্ট করা। সরকারের যথেষ্ট ভূমিকা রয়েছে এতে। এবং এই যে আপনি বললেন যে আমরাও প্রোটেক্টেড হব। কিভাবে প্রোটেক্টেড হব? ধরুন আমার বাড়ি নদীয়া জেলায়। তো আমি হয়তো একটা পৌরসভা এলাকায় থাকি। আমার পৌরসভা হয়তো যে জলটা আমাকে সরবরাহ করেন, সেখানে হয়তো আর্সেনিক নেই। আপনি নাম শুনেছেন নিশ্চয়ই আর্সেনিকের? অবশ্যই। এটা একটা খুব বড় কনসার্ন। একদম। কিন্তু মনে করুন আমার পার্শ্ববর্তী গ্রামগুলোয় বা অঞ্চলগুলোয় যে কৃষক ফুলকপি ফলাচ্ছেন, হুম। আপনি নিশ্চয়ই ফুলকপির নাম শুনবেন। কারণ নদীয়া থেকে ফুলকপিটা কিন্তু অনেকটা মানে অনেক অনেকটা বাইরে অনেকটা ব্যাপ্তি। এক্সপোর্ট হয়। এটা প্রচুর, নিশ্চয়ই আপনি শুনে প্রচুর, থাকবেন। প্রচুর। তো কি হচ্ছে, তারা যখন আ সেই ফুলকপিটা চাষ করছেন, হুম। কথার কথা ফুলকপি। তখন তারা জল ব্যবহার করছেন। হুম। কিন্তু সেই জলটাতে আর্সেনিক আছে কিনা আপনি এনশিওর করতে পারবেন? আমি এনশিওর করতে পারব যে আছে। তাহলে সেই জলটা কোথায় যাচ্ছে? ফুলকপিতে যাচ্ছে হুম। বা বেগুনে যাচ্ছে বা পটলে যাচ্ছে এবং তার মধ্যেও হয়তো আমাদের যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তার লিমিটের থেকে বেশি পরিমাণে আর্সেনিক যাচ্ছে সেখানে। তার মানে আপনি বলতে চাইছেন যে সরাসরিভাবে না হলেও মানে ঠিক বিভিন্ন প্রক্রিয়াকরণের মধ্য দিয়ে কিন্তু সেই আর্সেনিক আমাদের শরীরে প্রবেশ করছে। একদমই তাই। এবং শুধু সেটা নয়, সেই জিনিসটা থেকে আমাদের শরীরে বিভিন্ন রোগ হচ্ছে। একদম। তো আমাদের বাড়ির আগের প্রজন্মের লোকেরা যে গর্ব করে বলেন বা যারা এখন মারা গেছেন তারা বলতেন হুম। যে, "আমরা তো খাঁটি জিনিস খেতাম।" খুব একটা ভুল বলতেন না। কারণ আপনি কি খাবেন? ডাক্তার বলছে যে, "আপনাকে ফল, শাকসবজি খেতে হবে।" তার মধ্যে কিছু মিশছে। আবার ধরুন আমি বলছি ডেয়ারি, দুধ। তো সেইখানে যে গবাদি পশু তিনিও মানে তারাও তো জল পান করছে। তার মধ্যেও আর্সেনিক থাকতে পারে। তাদের শরীরেও ঢুকছে, তাহলে দুধের মধ্যেও আসবে। ঠিক। তো সমস্ত খাবারের মধ্যে এই বিষটা মিশছে। আর এর থেকে বোঝা যায় যেটা, সেটা হচ্ছে মানুষের গড়ায়ু কমে যাচ্ছে। একদমই তাই। আর মানে বিষয়টা গড় আয়ুর দিকে নয়। আমরা সবসময় এটা ভাবি না যে ধরুন আমরা ভাবি যে কদিন বাঁচবো বাবা একটু সুস্থভাবে বাঁচি। হুম। ধরুন আপনি ৯০ বছর বাঁচলেন কিন্তু ২০ বছর বিছানায় শুয়ে কাটালেন। ভাল লাগবে? কখনোই না। কারোর ভাল লাগবে না। তো এই সুস্থভাবে থাকার যে ব্যাপারটা, কিন্তু এই যে পরিবেশ পরিস্থিতি এগুলো কি আমাদের হাতে বলুন? কিন্তু আমরা এটা করতে পারছি না। এই মুশকিলটা তো রয়েই যাচ্ছে। এটা যেমন একটা বিষয় এবং আ আমাদের এখন প্রযুক্তিবিদ্যা এবং সব দিক থেকে আমরা অনেকটাই উন্নত। অনেক। এবং এই উন্নতর জায়গা থেকে আমরা এখন যদি বলি অনেকের কাছে আ যেটা তৈরি হয় আমাদের এবার ওই আ দেশ আ মানে বিশ্ব, দেশ এবং রাজ্য আপনার কথাতেই এই ছেড়ে আস্তে, আস্তে যদি আমরা এবার বিশ্ববিদ্যালয়ের দিকে প্রবেশ করি তাহলে একটা বিষয় উঠে আসে সেটা হচ্ছে যে আ মডার্ন এগ্রিকালচার আধুনিক কৃষিবিদ্যা বা কৃষি শিক্ষা। এই আধুনিক কৃষি শিক্ষার জায়গাটা কি একটু যদি আমাদের সামনে বলেন? খুব ভালো প্রশ্ন। দেখুন যখন আমরা পড়তে গেছি তখন অনেকে শুনে বলত, "পারিজাত তুই এগ্রিকালচার পড়তে গেছিস? মানে মাঠে কাজ-টাজ কিছু?" ই তো যত বড় হয়েছি বুঝেছি উনি ভুল নন।
সবার ধারণাটা একই রকম। হয়তো সেদিনের তুলনায় আজকে বছর 10 বাদে ধারণাটা কিছুটা পাল্টেছে। কিন্তু আধুনিক কৃষিবিদ্যা মানে মাঠে ঘাটে শুধু কাজ নয়। মাঠ তো থাকবেই। হুম। মাঠ আমাদের মন্দিরের মতো। কিন্তু বাকিগুলো তো রয়েছে। ধরুন আধুনিক কৃষি শিক্ষা মানে কৃষি বিজ্ঞানীরা চিন্তা করবেন, নতুন, নতুন সমস্যার সমাধান করবেন। প্রতিদিন আমরা কাজ করব, কাজ করলেই অঙ্কের মাস্টারমশাই বলতেন না, অঙ্ক করলেই অঙ্ক আটকাবে। হুম। তেমনি সমস্যা কাজ করলেই সমস্যা আসবে। যারা কাজ করে তাদেরই তো সমস্যা যারা কাজ করেন না তাদের আসে না। তাদের আসে। তো ধরুন আমরা কাজ করছি, তাহলে সমস্যা আসছে। নতুন, নতুন সমস্যা, তাহলে নতুন, নতুন সমাধানও তো লাগবে। ঠিক। তাহলে গবেষণা হবে, ছাত্রছাত্রীদেরকে তৈরি করা হবে। কিভাবে তৈরি করব? ব্ল্যাকবোর্ডে পড়ালাম, হোয়াইট বোর্ডে পড়ালাম, এখন স্মার্ট বোর্ড। এই ধরুন যদি আমরাই বলি আমাদের স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, ব্ল্যাকবোর্ডের কনসেপ্ট তো উঠে গেছে। এখন আমরা স্মার্ট বোর্ড। আপনি কিছু ছবি দেখাবেন, দেখান। হুম। ভিডিও দেখাবেন, চালান। কিন্তু তাতে কি পুরোটা বুঝে গেল? না। এবার ওদেরকে নিয়ে যেতে হবে কোথায়? ল্যাবরেটরিতে। আচ্ছা, এই যে তোমাদের এগুলো পড়ালাম, এই লাইভ স্যাম্পল গুলো দেখো। এরকম হয়। মাইক্রোস্কোপের তলায় দেখো, মাঠে দেখো। মানে তারা হাতে নিয়ে দেখছে একদম। বিষয়টাকে। এই যে লার্নিং বাই ডুইং কথাটা বলি না আমরা বারবার জোর দিই, সবসময় বলি। সেটাকে হলো আধুনিক কৃষি শিক্ষা। আর কি লাগবে আমাদের? মাঠ লাগবে, ক্লাসরুম লাগবে, হুম। গবেষণাগার লাগবে। আর এই ৩ টের মধ্যে যেরকম ধরুন ইট, কাঠ, সুরকি দিলেই শুধু বাড়ি হয় না। এরম মানুষ লাগে। হুম। তেমনি ভালো হিউম্যান রিসোর্স লাগবে যারা এই পুরো কাজটা করবে। একদম। এটাই হচ্ছে আধুনিক কৃষি শিক্ষা এখন। তার মানে এখন আধুনিক কৃষি শিক্ষার মধ্যে কিন্তু ৩ টে কম্পোনেন্ট আমি বলব। হুম। মাঠ, ক্লাসরুম, গবেষণাগার এবং গবেষণাগার। এবং ৩ টের সংযোগ। এবং এই ৩ টে সংযোগ যদি আমি দেখি তাহলে এই ইউনিভার্সিটিতে কতটা পাচ্ছে ছাত্রছাত্রীরা? আচ্ছা, প্রথমত বলি এখানকার ছাত্রছাত্রীরা মাঠে গিয়ে প্র্যাকটিক্যাল করে, আমরাই করাই। প্রথমত তাদেরকে হয়তো একটা থিওরি পড়ানো হলো, স্মার্ট ক্লাসরুম, সেখানে তারা থিওরিটা জানলো। জেনে তাদের মধ্যে প্রশ্ন উঠল, আচ্ছা স্যার যে বলছে সত্যি কি এরকম হয়? তো আমরা ল্যাবরেটরিতে নিয়ে গেলাম যে বাবা আয়, দেখ কেমন হচ্ছে। দেখল। আচ্ছা স্যার এগুলো কি শুধু ল্যাবরেটরিতেই হয়? তখন তাদেরকে মাঠে নিয়ে যেতে হবে যে না মাঠেও হয়। অর্থাৎ আমাদের এখানে আপনি ল্যাবরেটরির কথা বললে আমাদের অনেকগুলো ডিসিপ্লিন আছে। সয়েল সায়েন্স নিয়ে অনেক কথা বললাম। সয়েল সায়েন্সে দেখুন পুষ্টি উপাদান যেগুলো আছে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, মাটি দেখে মাটি পরীক্ষা। হুম। মাটি পরীক্ষার কথাটা তো আমরা জানি। তো সেখানে আমরা মাটি পরীক্ষার জন্য বিভিন্ন যন্ত্রপাতি লাগে, সেগুলো আমাদের গবেষণাগারে আছে। একটা ফসল ফলাতে গেলে অ্যাগ্রোনমি। অ্যাগ্রোনমিতে কিছু জিনিসপত্র লাগে। হুম। অ্যাগ্রোনমিতেও কিছু, কিছু ইনস্ট্রুমেন্ট রয়েছে। সেগুলো আমাদের রয়েছে। এবার এই যে রোগ পোকা নিয়ে আমরা এত বিস্তর আলোচনা করলাম। তাহলে রোগ, পোকা এগুলোকে আমরা দেখব কিভাবে? আলাদা, আলাদা ধরনের মাইক্রোস্কোপে। রোগের জন্য রোগ জীবাণুকে দেখব, ছত্রাককে দেখব, ব্যাকটেরিয়াকে দেখব মাইক্রোস্কোপের তলায়। আবার পোকার জন্য বাইনোকুলার মাইক্রোস্কোপ আছে। তাদের আলাদা, আলাদা ক্যাটালগ রয়েছে। আম তারপরে যদি আমি বলি যে আমরা এইভাবে চাষাবাদটা করছি, এর ফলন কি আরেকটু বাড়ানো যায় না? বীজটাকে কি একটু উন্নত করা যায় না? তার জন্য কিছু পদ্ধতি আছে। তার জন্য আমরা প্ল্যান্ট ব্রিডিং করি, অর্থাৎ উদ্ভিদের প্রজনন। অর্থাৎ কোনো একটা ভালো ভ্যারাইটি হুম। তার সঙ্গে হয়তো হাইব্রিড বানানো হলো, ক্রস করা হলো। হয়তো দেখা গেল এই ভ্যারাইটিটা খুব ভালো কিন্তু এটাতে পোকার আক্রমণ বেশি। আরেকটা ভ্যারাইটি খারাপ কিন্তু পোকার আক্রমণ কম। তাহলে দুটোকে মিলিয়ে এমন একটা ভ্যারাইটি বানালাম যে তার ফলনটা মোটামুটি ভালো আর পোকার একদম আক্রমণ এটা বিশ্ববিদ্যালয়েই পরীক্ষা করছেন আপনারা? আমাদের এখানে যেরকম অ্যাগ্রোনমি, সয়েল সায়েন্স রয়েছে তেমনি প্ল্যান্ট ব্রিডিং এরও একটা সেকশন রয়েছে। অ্যাগ্রোনমি সয়েল টেস্ট এই বিষয়টা সম্পর্কে আরেকটু বিশদে জানবো। দেখুন এগ্রিকালচারে অনেকগুলো ডিসিপ্লিন আছে, সাব ডিসিপ্লিন। হুম। এর মধ্যে রয়েছে অ্যাগ্রোনমি, সয়েল সায়েন্স এটসেট্রা। আমি যদি ব্যাপারটা একটু বিশদে বলি, ধরুন আপনি একটা গাছ লাগাচ্ছেন। সেই গাছের একটা পরিচর্যা আছে, একদম সেই বীজ বোয়া থেকে শুরু করে। এই জিনিসটার যিনি রেকমেন্ডেশন দিবেন তিনি হলেন অ্যাগ্রোনমিস্ট। অর্থাৎ অ্যাগ্রোনমিতে আমরা এগুলো নিয়ে ডিল করি। কোন মাটিতে লাগানো হবে, কি ধরনের সার প্রয়োগ হবে, কখন, কখন কি হবে এটা সয়েল সায়েন্টিস্ট দেখছেন। যেরকম
যারা মৃত্তিকা বিজ্ঞানী রয়েছে তারা করছেন। আবার গাছটা লাগানোর পরে কোনো রোগের আক্রমণ হলো এবং তার সমাধান, সেটা একজন প্যাথোলজিস্ট, প্ল্যান্ট প্যাথোলজিস্ট, যেরকম হিউম্যান প্যাথোলজিস্ট থাকে তেমনি প্ল্যান্ট প্যাথোলজিস্ট, গাছের ডাক্তার। তারপরে ধরুন কোনো রোগ, সেটা এন্টোমোলজিস্ট, কোনো যে রোগ যেটা হচ্ছে সেটা যেরকম প্যাথোলজিস্ট। আবার ধরুন পতঙ্গবাহিত হুম। যে রোগ হলো কিংবা ধরুন দেখা গেল কোনো পোকার আক্রমণ হলো, সেটা এন্টোমোলজিস্ট দেখছেন। এরপর মনে করুন আপনি ভাবলেন যে আমি এখান থেকে এই ফলন পাচ্ছি, আমি কি বীজটাকে আর একটু উন্নত করতে পারি? সিড সায়েন্সের যিনি রয়েছেন বীজ বিশারদ, তারা করলেন। আমি যদি এটা ইউনিভার্সিটির বিষয়ে আসি, মানে আমাদের স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি বিষয়ে আসি, তাহলে এই যে যারা কৃষিবিদ্যা নিয়ে পড়াশোনা করছে, তারা পেশাকে বেছে নেবে কিভাবে? একদমই। আপনি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। যেরকম ধরুন আমরা যখন পড়াশোনা করতাম, আমি বা আপনি, তখন কিন্তু আ অনার্স বা একদম সেই তথাকথিত যে ট্র্যাডিশনাল সাবজেক্টগুলো, ফিজিক্স নিয়ে পড়ছে, কেমিস্ট্রি নিয়ে পড়ছে, সেগুলোর দিকে ঝোঁক অনেক বেশি ছিল। কিন্তু সময় বদলাচ্ছে। তাহলে এখন আধুনিক পেশাগত বিভিন্ন কোর্সে ভর্তি হতে চায়। আর এটা পেশাগত একদম। কোর্সও। এগ্রিকালচার সবসময়ই একটা পেশাগত কোর্স। তো পেশাগত কোর্স মানে আমি যখন এগ্রিকালচারের কোর্সটা কমপ্লিট করছি, তখন আমার জন্য অনেকগুলো দরজা খুলে যাচ্ছে। সেটা সরকারি দরজা খুলে যাচ্ছে, কৃষি দপ্তরে, রাজ্য, কেন্দ্র, বিভিন্ন বোর্ড রয়েছে। যেরকম ধরুন টি বোর্ড, কফি বোর্ড, রাবার বোর্ড, তার বিভিন্ন চাকরি রয়েছে। সেগুলোর জন্য তারা এলিজিবল হচ্ছে। এছাড়া কি হচ্ছে, বিভিন্ন বেসরকারি ক্ষেত্রে সার, পেস্টিসাইড বলুন বা বীজ বলুন, যে সমস্ত বেসরকারি ক্ষেত্রে যে সমস্ত অর্গানাইজেশনগুলো রয়েছে সেখানে তারা এপ্লাই করতে পারে। এখানেই আমি একটা বিষয় জানতে চাইবো, সেটা হচ্ছে কোন, কোন ক্রাইটেরিয়া গুলো থাকলে পরে তারা এই স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে এগ্রিকালচার ডিপার্টমেন্টে তারা জয়েন করতে পারবে, মানে অ্যাডমিশন নিতে পারবে? দেখুন, আমরা ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ যেটা রয়েছে, আমাদের এগ্রিকালচারের যে গভর্নিং বডি, তার যে রেকমেন্ডেশন রয়েছে সেই অনুযায়ী আমাদের মেনে চলতে হয় এবং সেটা ইউজিসির গাইডলাইনের সঙ্গেও মিলে যায়। সেটা হচ্ছে ওদেরকে মূলত ওনাদের বিজ্ঞান বিষয় নিয়ে পড়তে হবে ক্লাস 2 লেভেলে। সেখানে 3টে কম্বিনেশনই থাকতে পারে। পিসিএমবি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, পিসিএম বা পিসিবি, এই 3টে কম্বিনেশনের যেকোনোটা থাকলেই হবে এবং মিনিমাম 50% অফ দ্য মার্কস তারা পেতে হবে। এছাড়া আরেকটা অপশন হলো, আপনি দেখবেন ভোকেশনাল কোর্স হয়, আপনি শুনে থাকবেন। বৃত্তিমূলক শিক্ষা। বৃত্তিমূলক শিক্ষা যেটা আছে, সেখানে যাদের মেজর সাবজেক্টে এগ্রিকালচার রয়েছে, তারা এর জন্য অ্যাপ্লিকেবল। সেক্ষেত্রে কিন্তু পিসিএম বা পিসিএমবি কম্বিনেশনের প্রয়োজন নেই। তো এই দুটো ভাবেই কিন্তু ছাত্রছাত্রীরা আমাদের এখানে ভর্তি হয়। মানে আগের ব্যাচগুলোতে আমরা যেটা দেখেছি, তারা কিন্তু এখানে এই কোর্স টেক আপ করেছে। বর্তমান সময়ে প্রফেশন, নিজের পছন্দের পেশাকে বেছে নেওয়া এবং এই পেশা বেছে নেওয়ার সাথে, সাথে হচ্ছে ফ্রিল্যান্স, একটা কথা উঠে আসে। একদম। এই ফ্রিল্যান্সে এগ্রিকালচার কতটা সহাবস্থান করছে? দেখুন, এগ্রিকালচারের ক্ষেত্রে আমরা বলি এন্টারপ্রেনারশিপটা খুব ইম্পর্টেন্ট। এগ্রিপ্রেনারশিপ বলে একটা কোর্সই রয়েছে ওদের কারিকুলামে। অর্থাৎ তোমরা যেটা পড়ছো, তোমরা নিজের ব্যবসাটা করো না। অন্যের চাকরির ভরসায় থাকবো কেন? আমি চাকরি দেব। হুম। তো অনেকে থাকেন যারা গ্রামের ব্যাকগ্রাউন্ডে আছেন। তারা দেখেছেন ছোটবেলা থেকে যে আমার বাড়ির পাশের যে কৃষক, উনি কেঁচো সার দিচ্ছেন, ভার্মি কম্পোস্ট। তাহলে আমি একটা কেঁচো সারের ব্যবসা খুলতে পারি তো ছোট করে। আজ হয়তো ব্যবসাটা ছোট, কাল হয়তো আমি বিদেশে এক্সপোর্ট করব। আমি মাশরুম করতে পারি। আমরা সবাই খাই মাশরুম গেলে, মাশরুম স্যুপ, হুম। তারপরে মাশরুম দিয়ে বিভিন্ন প্রিপারেশন। এই তো। এবং অনেকে দেখবেন যারা একটু ভেজ প্রেফার করেন, হুম। তাদের কাছে কিন্তু মাশরুম খুব ইম্পোর্টেন্ট একটা। একদম একটা আর গুরুত্বপূর্ণ। মাশরুম শুধু টেস্টি নয়, মাশরুম খুব নিউট্রিশিয়াস ও। তো আপনি মাশরুমের ব্যবসা করতে পারেন। সেই ট্রেনিং গুলো, এই যে ধরুন আমি বলছি ভার্মি কম্পোস্ট, বলছি মাশরুম, আমি বলছি আপনাকে বায়োফ্লক। আমার কাছে পুকুর নেই, আমি একটা ট্যাঙ্কের মধ্যে মাছ চাষ করব। এই ট্রেনিং গুলোও কিন্তু আমরা এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে দিয়ে থাকি। এই যে আমি বললাম আমাদের পডকাস্টে আজকে আলোচনা হলো যে মৌমাছির গুরুত্ব। হুম। তাহলে মৌমাছিকে ছোট, ছোট বাক্সের মধ্যে রেখে তাদের সামনে হয়তো আমরা কোনো ফসল লাগালাম, সেই ফুল থেকে তারা পরাগ সংযোগ করছে, পরাগ সংগ্রহ করছে নিজেদের জন্য এবং মধু, অর্থাৎ ওখান থেকে মধু উৎপাদন হচ্ছে। তো এটা
আপনি বেসরকারি ক্ষেত্রে চাকরিতেও যেতে পারেন। আবার নিজেই এই ব্যবসাটাকে টেক আপ করুন। অন্যকে চাকরি দিন। তাতে মনে হয় মানসিক শান্তিটা অনেকটা বেশি পাওয়া যায়। একদম, একদম। এই শান্তির কথাটা আপনি খুব গুরুত্বপূর্ণ বলেছেন যে, আমরা সবসময় বলি না পিস, হ্যাপিনেস ইনডেক্স। হ্যাঁ। ধরুন আপনি পডকাস্টের আমাদের যে হোস্ট, আজকে হয়তো আমি আপনার গেস্ট। আমরা সবসময় ভাবছি আচ্ছা এটার পরে আমাকে এটা করতে হবে। এরপরে এই পরীক্ষাটা নিয়ে যেতে হবে। এরপরে এটা করতে হবে, ওটা করতে হবে। অনেক স্ট্রেস। আর আপনি একটু এই আমাদের ব্যারাকপুরেরই একটু ভেতরের দিকে গ্রামে গিয়ে দেখুন। সকালবেলা ওনারা ভোরবেলা একদম সূর্য ওঠার সাথে, সাথে চলে যাচ্ছেন মাঠে। হুম। টুকটাক মাঠে কাজকর্ম করছেন। সময় মতো বাড়ি ফিরে আসছেন। কিংবা কোনোদিন মনে হলো অনেক কাজ আছে, গামছাটা বিছিয়ে ওখানেই বসে একটু ভাত, ডাল, তরকারি খেয়ে নিচ্ছেন। আহা! আর গাছের ছায়ার আনন্দটা। একটা আলাদাই প্রাপ্তি তার মানে বলে। ধরুন যারা একটু প্রকৃতিকে ভালোবাসে, হ্যাঁ। যে একটু চারপাশে একটা প্রকৃতির মধ্যে থাকবে, একটা গ্রিনারি। দেখবেন ডাক্তাররা বলেন না যে ঘাসের উপর হাঁটবেন স্ট্রেস কমবে। হ্যাঁ। প্রভেন টেকনিক কিন্তু। প্রকৃতির মধ্যে থাকলে কিন্তু আমাদের স্ট্রেস কমে। নানান বিষয় আছে। আমি সেই বিষয়ে বিশারদ নই তাই বলব না। কিন্তু আমরা শুনেছি, অনেক রিকমেন্ডেশন শুনেছি। তো দেখুন ওই কৃষকরা কিন্তু এমনিই খুশি। তো আমার পেশা, আমার পড়াশোনা, আমার এন্টারপ্রেনারশিপ সেগুলো তো রয়েছে। হুম। আর তার সাথে, সাথে আমাদের ভালো থাকা, খুশি থাকা। এই খুশি থাকাটা কিন্তু খুব আন্ডাররেটেড কিন্তু একদম, খুব ইম্পোর্টেন্ট। একদম খুশি থাকার জন্যই হয়তো আমরা এই যে এই খুশিকে খুঁজে নেওয়া, সেই জন্যই বোধহয় এই বিষয়গুলো নিয়ে এগিয়ে চলা। হ্যাঁ। এবং আরো একটা বিষয় এখানে উঠে আসে, সেটা হচ্ছে যে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে পড়তে গেলে পরে আমরা তো শুনলাম পডকাস্টে আপনার মুখ থেকে যে বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে তারা। কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অর্থনৈতিক দিকটা একটা বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে। এবং তার জন্য সুযোগ সুবিধা স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির থেকে তারা কি কোনো কিছু পাচ্ছে কৃষিবিদ্যা পড়ার জন্য? একদম। দেখুন পশ্চিমবঙ্গ সরকারের যে ফেলোশিপগুলো রয়েছে, স্কলারশিপগুলো রয়েছে, স্কলারশিপ বলা ভালো। সেখানে রয়েছে আমাদের স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ। মানে কাকতালীয়ভাবে আমাদের ইউনিভার্সিটির নাম এবং স্কলারশিপের নাম দুটোই এক। তো যাই হোক সেই স্কলারশিপটা রয়েছে। প্লাস যারা সংখ্যালঘু রয়েছেন হুম। তাদের জন্য বিভিন্ন মাইনরিটি স্কলারশিপ রয়েছে। বেশ। সেইগুলো তারা অ্যাভেল করতে পারে। আর সবথেকে বড় কথা হলো স্কলারশিপ এবং তার সঙ্গে অন্যান্য যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে যেখানে কৃষিবিদ্যা পড়ানো হয়, তার তুলনায় স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি কিন্তু কোর্স স্ট্রাকচারটা মানে যে কোর্স ফি এর যে স্ট্রাকচারটা হুম। সেটা কিন্তু অনেকটাই অন্যান্য ইউনিভার্সিটির তুলনায় কম। অর্থাৎ আমরা কিন্তু সমাজের প্রান্তিক শ্রেণীর যে পরিবার, সেখানকার যে ছেলেমেয়ে যাদের হয়তো একটা স্বপ্ন যে আমরা কৃষিবিদ্যা নিয়ে পড়বো। কিন্তু দেখুন সবাই ১ম এ সরকারি জায়গায় চেষ্টা করে। কিন্তু সরকারি জায়গার কিছু লিমিটেশন আছে। তার সিট লিমিটেশন আছে, তার সুযোগ সুবিধারও কিছু লিমিটেশন আছে। এবার তারা বেসরকারিতে আসতে চায়। হুম। তো সেই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এই দিক দিয়ে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি কিন্তু অনেকটাই এগিয়ে আছে। আমি একদম ১ম বিষয়টায় যাব। অনেকেই একটা কথা বলে যে কৃষিবিদ্যা আপনার কথাতেই আসি। সেটা হচ্ছে অনেকে বলে যে কৃষিবিদ্যায় আ শহরের মানে ছেলেদের চেয়ে গ্রামের ছেলেদের বেশি দেখা যায়। বর্তমান সময়েও কি এটা ঘটছে? দেখুন আমরা যখন ক্লাস নিই, হুম। হয়তো আমি বললাম, "তোরা জানিস এটা কিভাবে করে?" গ্রামের একটা ছেলে যে ছোটবেলা থেকে নিজের বাবাকে, কাকাকে এটা করতে দেখেছে, সে হয়তো চট করে হাত তুলে বলে দিল। কিন্তু আমরা তো এবার একটা সায়েন্স ব্যাকড জায়গায় যেতে চাইছি। সেটা কিন্তু আমরা সবাইকেই সমানভাবে সেই ট্রেনিংটা দিই। হয়তো গ্রামের ছেলেটা সেটাকে বেশি রিলেট করছে, হুম। তাকে আমরা উৎসাহিত করব। হুম। কিন্তু শহরের ছেলেটাকেও ভুললে হবে না। ঠিক। সেও তো এগ্রিকালচার পড়তে এসছে। আমাদের চোখে তো তারাও সমান। অর্থাৎ আমি এইটুকু বলতে পারি যে আপনি যদি প্রকৃতিকে ভালোবাসেন, আপনি যদি সেই গ্রিনারির কথাটা বললেন না, হ্যাপিনেস এর কথাটা বললেন এবং মনে হলো যে আমি সত্যিই কিছু করি সবার জন্য, তাহলে আমি বলব যে যেরকম আমরা বলি না অ্যাজ ইউ সো, সো ইউ রিপ। যে বীজটা আপনি পুঁতবেন সেই ফসলটাই তুলবেন। তাহলে আমি বলব শুধু বীজটা নয়, আপনার স্বপ্নের বীজটা পুঁতুন। স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির এগ্রিকালচার ডিপার্টমেন্ট সেটাকে সার্থক করার চেষ্টা করবে। বাহ! আমরা একদম আড্ডার মানে অন্তিম পর্যায়ে চলে এসেছি পডকাস্ট সেশনে। আর এই জায়গায় দাঁড়িয়ে একটাই প্রশ্ন আপনার কাছে রাখবো। সেটা হচ্ছে যে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের কাছে সহকারী অধ্যাপক ডাক্তার পারিজাত ভট্টাচার্য মহাশয়ের বক্তব্য কি থাকবে? সাজেশন কি থাকবে?
প্রথম সাজেশন থাকবে ঠিক সেই মোটা কাচের চশমা পড়া মাস্টারমশাইরা যেরকম বলেন, ভালো করে পড়াশোনা করো। শুধু এই একটাই সাজেশন রাখলে তো হবে না আজকের যুগে। ভালো করে পড়াশোনা করো, প্রযুক্তিকে কাজে লাগাও। তোমার যদি মনে হয় আমি উচ্চশিক্ষা করব, তার জন্য অপশনগুলো খোলা রয়েছে দেশে বিদেশে। এখানেও আমাদের মাস্টার ডিগ্রি চালু হচ্ছে এবং ভবিষ্যতে আরও অনেক ডিগ্রি, পিএইচডি এগুলোও চালু করার পরিকল্পনা রয়েছে। বা বাইরে বিদেশে যেতে চাইলে সেখানেও রয়েছে। আর যদি মনে হয় যে না স্যার শিখে নিলাম কিন্তু আর পড়তে ভাল লাগে না, বইয়ের পাতা আমাকে টানছে না, তাহলে একটু এন্টারপ্রেনারশিপের দিকটা দেখো বা চাকরির দিকটা দেখো। প্লেসমেন্টের জন্য আমরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করব, কিন্তু প্লেসমেন্ট টেবিলে তো তোমাকেই বসতে হবে। একদমই তাই। প্লেসমেন্টের জন্য চেষ্টা অবশ্যই করবে, কিন্তু তার জন্য নিজেকে এগোতে হবে। সহকারী হিসেবে রয়েছেন স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির এই যে ফ্যাকাল্টি, সেই ফ্যাকাল্টিরা প্রত্যেকে কিন্তু আপ্রাণ চেষ্টা করছে আপনাদের জন্য। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই আড্ডাটা একটা অন্য রকমের আড্ডা, যেই জমাটি আড্ডাতে অনেক কিছু উঠে এলো, সত্যি কথা বলতে হ্যাঁ। গেলে। আর আমরা চাই ঠিক এই রকম কিছু অন্তর্নিহিত তথ্য প্রত্যেকটা বিষয়ের ওপর আপনাকে জানান দিতে। আর সেই জন্যই তো আমাদের এই পডকাস্ট সেশন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের সেশনে, পরের পডকাস্টে। ততক্ষণের জন্য ধন্যবাদ।